অনুপ্রবেশ সমস্যা আগেও ছিল, অনুপ্রবেশ সমস্যা বেড়েছে হাসিনা সরকারের পতনের পর। অনুপ্রবেশের পর বাংলাদেশে এখন যা অশান্ত পরিস্থিতি, বাংলাদেশের থেকে ভারত অনেক ভালো জায়গা, যেখানে অন্তত এই অশান্তি নেই, এই ভেবেই অনেকে ভারতীয় পরিচয় ভারতেই থেকে যেতে চান। কেউ কেউ ভারতীয় পরিচয়পত্র নিয়ে, পাসপোর্ট নিয়ে চলে যেতে চান বিদেশে, কারণ সেখানেও ভারতীয় পরিচয়ে বাংলাদেশি পরিচয়ের থেকে বেশি গুরুত্ব পায়। তো কিভাবে হবে, কিভাবে ভারতীয় পরিচয় জোগাড় করা যাবে? না, তার জন্য দরকার নথি। কিছু নথি দেখাই আপনাদের, দিল্লি থেকে উদ্ধার হয়েছে। ভোটার আইডি, আধার কার্ড, দেখছেন? একবারও দেখে বুঝতে পারবেন এগুলো জাল, এগুলো নকল না। চট করে বোঝার উপায় নেই। কিভাবে পাওয়া গেল, কত পরিমাণ পাওয়া গেল? আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে, সরাসরি একবার সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, এই নথিগুলো দেখলে চট করে বোঝা মুশকিল এগুলো জাল। এত নিখুঁত পাকা হাতের কাজ, নিঃসন্দেহে কোনো বড় নেটওয়ার্ক কাজ করছে, না হলে এত নিখুঁত হবে না। এবং যে পরিমাণ টাকা ওরা নেয় তাতে এরকম নিখুঁত কাজ যদি না হয় ওই টাকা কেউ দেবেও না। কিভাবে এই চক্র ফাঁস হলো? একদমই অতনু, দেখো দিল্লির বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সঙ্গম বিহার, এবং সেখানেই লাস্ট ইয়ারের একটি খুনের মামলার তদন্ত করতে গিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এবং তাদের থেকেই তাদের যখন তদন্ত করা হয় তখনই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। ওই 4 জনই কিন্তু বাংলাদেশি, এবং যেটা জানা যায় তাদের যে পরিচয়পত্র তা কিন্তু ভুয়ো ছিল। উল্লেখযোগ্য কি, এবং এই যখন তদন্ত চলছে ঠিক তখনই দুটো ওয়েবসাইটের সন্ধান পায় দিল্লি পুলিশ, একটি জনতা প্রিন্ট, অন্যটি হচ্ছে ভারত সেবা। এবং এই যে দুটি ওয়েবসাইটের কথা বললাম, তারা মূলত কি করে, তাদের যখন তদন্ত করা হলো এই দুটি ওয়েবসাইট কি করে, এই যখন তদন্ত করছে দিল্লি পুলিশ তখনই খোলসা হলো এই দুটি ওয়েবসাইটে প্রায় 3 লক্ষের বেশি জন্ম শংসাপত্র রয়েছে, 20,000-এর বেশি আধার কার্ড রয়েছে, 10,000-এর বেশি ভোটার কার্ড রয়েছে, 3,500টি মতো প্যান কার্ড রয়েছে, এবং উল্লেখযোগ্য 3,000টি মতো দশম এবং দ্বাদশ শ্রেণীর শংসাপত্র রয়েছে। এটা প্রিন্ট করে রেখেছে। এবার যেটা দেখা গেল, দিল্লি পুলিশ তদন্তে নামলো, তার পরবর্তী ক্ষেত্রে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা উদ্বেগের বিষয়, যদি জন্ম শংসাপত্র পাওয়া যায় তাহলে আধার কার্ড তৈরি করে নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, এবং এটা কিন্তু খুব একটা কঠিন নয়। আর এটাই কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে, তুমি যে প্রশ্নটা করলে যে কত টাকা দিয়ে এই ভুয়ো নথি তৈরি করা হচ্ছে, সেখানেও কিন্তু একটা চমক রয়েছে। কোথাও গিয়ে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা, ম্যাক্সিমাম 10 এবং 20 এবং 30 টাকা দিয়ে কিন্তু এই শংসাপত্র তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এরকম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কিছু এই পরিমাণ টাকাতেই তৈরি করেছে এই দুটি ওয়েবসাইট বলেই দিল্লি পুলিশ সূত্রে খবর। সঙ্গে থাকো সুদীপ্ত, সঙ্গে থাকো। মাত্র 5 থেকে 30 টাকা, তাতেই মিলে যাবে ভুয়ো সার্টিফিকেট। পুলিশ কি বলছে শুনুন। एक वेबसाइट है JantaPrints.in, जहां पे ये लोग 20-20 रुपए में अपने फर्जी डेट ऑफ बर्थ सर्टिफिकेट्स, इनकम सर्टिफिकेट्स बनवा लेते थे। इस टाइप का इनका एक रेट कार्ड था फर्जी वेबसाइट पे, ये कि 7 रुपए में आप कोविड सर्टिफिकेट ले लें या इनकम सर्टिफिकेट ले लें, इस टाइप की इन्होंने पूरी वेबसाइट चला रखी थी। हमने इनकी फर्दर इन्वेस्टिगेशन कर रहे हैं कि किससे कैसे कैसे चीजें बनी है। नीचे QR कोड का प्रावधान कर रखा है। QR कोड स्कैन करेंगे तो एक वेबसाइट खुलती है जो कि हूबहू गवर्नमेंट वेबसाइट टाइप लगती है, बट उसका लिंक अलग है। तो लोगों को लगता है कि ऑथेंटिक है, बट ये ऑथेंटिक नहीं। মাত্র 5 থেকে 30 টাকা, মানে তো একেবারে খোলামকুচির মতো জাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। তো এতদিন পর পুলিশের নজরে এলো। সুদীপ্ত, আমি সময়টা একটু বোঝার চেষ্টা করব। এতদিন লেগে গেল, এটা কি দিল্লি পুলিশের ব্যর্থতা নয় যে এরকম খোলামকুচির মতো জাল সার্টিফিকেট বিক্রি হচ্ছে, সেটা ধরা পড়লো না? একদমই অতনু, দেখো যে মুহূর্তে তুমি যেমনটা শুরু করলে যে একদম বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে ভারতে আসা এবং ঘাঁটি তৈরি করার ক্ষেত্রে, এবং এত খোলামকুচির মতো টাকা, যেখানে খোলামকুচির মতো টাকাতে এই যে শংসাপত্র পেয়ে যাওয়া, যা অত্যন্ত সহজ কাজে ঘাঁটি তৈরি করা এবং এখান থেকে অপকর্ম করাও কিন্তু একেবারে যে কঠিন নয় তা কিন্তু বোঝা যাচ্ছে। তবে দিল্লি পুলিশের ইন্টেলিজেন্সের যে ব্যর্থতা রয়েছে এটা যদিও না বলা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার, যখন নির্বাচন রয়েছে সেই নির্বাচনের মুখে এত বড় একটা নেটওয়ার্ক যে ইতিমধ্যে ছড়িয়ে যাচ্ছে, তা যে তাদের জাল বিস্তার করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অতনু, ধন্যবাদ। সামনে ভোট, পুলিশ একটু কড়া হয়েছে।
আর পুলিশ একটু কড়া হতেই ঝুলি থেকে বেরিয়ে এলো এই ভয়ানক বিড়াল। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ফেলছে। তো সেই পাসপোর্ট তৈরির নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে আর কারা কারা রয়েছেন, মূল মাথাদের ধরার পর আরো তিনজন গ্রেপ্তার চন্দননগর থেকে। চন্দননগর পুলিশের জালে যে তিনজন গ্রেপ্তার, তাদের মধ্যে থেকে একজন হোমগার্ড। কি পরিচয় তিনজনের? মোহাম্মদ ইমরান, মোহন সাউ, বিশ্বজিৎ ঘোষ। কেন ধরলো? বললাম না, আমাকে তো ফাঁসানো বলে। জালি পাসপোর্ট করেছেন নাকি? না, আমি করিনি। আপনার সঙ্গে আরো কারা কারা ছিল? জানা আছে, ও আছে, মোহন আছে। বাকি যে দুজন ধরেছে তাদের চেনেন আপনি? একজনই পাড়াতে থাকে। আপনি কি কাউকে পাসপোর্ট করে দিয়েছিলেন? না। তাহলে যে পাসপোর্ট রিসিভ করে সে আমাকে ফাঁসিয়ে দিল। কে রিসিপ্টটা কে করেছে? মোহন সাউ। চিটিং আর ফরজারি কেস, কিছু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এসব ফরজারি হয়েছে, চিটিং। তিনজনই এর সঙ্গে যুক্ত। তিনজন 10 দিনের পিসি চেয়েছিলেন, 10 দিনের পিসি অ্যালাউ করেছেন কোর্ট। আর গতকাল আমরা দেখিয়েছিলাম বারাসাতে পুলিশের বাবা, যিনি মুদি ব্যবসায়ী, মানে মুদির দোকান চালান, তাকে ধরা হয়েছে জাল পাসপোর্ট কাণ্ডে বা জাল পাসপোর্টের ঘটনায়। আজ তার দুই সাগরেদকে ধরা হয়েছে। কারা তারা জানবো। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে ফোনে। জিয়াউল, একদম দেখো, আধার কার্ড, জাল পাসপোর্ট সহ একাধিক নথি অর্থাৎ তারা তৈরি করতেন এবং বাংলাদেশিদেরকে মূলত এখান থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে এই ধরনের জাল নথি তৈরি করে দেওয়া হতো। এবং এর আগেই কিন্তু সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে, কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। তদন্তকারীরা আরো জিজ্ঞাসাবাদ করার পর একের পর এক নাম উঠে আসে। তার মধ্যে সমীর দাসের এক ছেলে অর্থাৎ পুলিশ কর্মী, তার পাওয়ারেই তিনি কিন্তু এই ধরনের কাজ করতেন, এমনটাই তদন্তকারীরা উঠে এসছেন। এবং এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদের পরেও একের পর এক নাম কিন্তু তদন্তকারীদের হাতে সামনে আসে এবং এখনো পর্যন্ত যেমন তদন্তকারীদের খবর, প্রায় 7 থেকে 8 জন এই ধরনের বিভিন্ন সার্ভার ক্যাফে চালিয়ে এই ধরনের জাল নথি তৈরি করতেন। এবং এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদের পরে আজকে আরো দুজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। তার মধ্যে চন্দন দাস এবং কৌশিক মন্ডল, চন্দন চক্রবর্তী এবং কৌশিক মন্ডলকে গ্রেপ্তার করেছে। এবং এদেরকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ 5 দিনের পুলিশ হেফাজত পায় এই দুই অভিযুক্তকে এবং এদেরকে জিজ্ঞাসাবাদের পরে আরো কারা কারা এই চক্রের সঙ্গে ধন্যবাদ। পুলিশ নিয়ে গেছে বন্ধু, জানলাম কি কারণে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। কি করছে না করছে আমি তো জানি, অনলাইনে কাজ করে, এইটুকু আমরা জানি। 2-3 বছর ধরে কাজ করছে, একা না, 2 বন্ধু মিলে করতো। বাপি আর ওই আধার কার্ডটা জানি অনলাইনে যা কাজ করতো, যাবতীয় কাজ করতো। বিভিন্ন অনলাইনের কাজকর্ম করতো, তাতে ব্যাংকিং থেকে শুরু করে এমনকি পৌরসভার ট্যাক্স থেকে শুরু করে সব এই ধরনের কাজ করতো। ওর নামে কোনো অ্যালিগেশন আমার কাছে আসেনি বা কোনো অসৎ উপায় অবলম্বন করে কোনো কাজ করছে এই ধরনের কোনো ওর বিরুদ্ধে অভিযোগ আমি পাইনি। স্তম্ভিত হয়ে গেলাম শুনে যে এই ছেলেটাও নাকি ওই সব কাজের সাথে জড়িত। প্রকৃত দোষীদের একদম আমরা চাই কঠোরতম শাস্তি হোক এবং অবিলম্বে এই সমস্ত কাজ যারাই করছে তাদেরকে অ্যারেস্ট করা। টোটাল 3টা জন অ্যারেস্ট হয়ে গেছে। কতজন আছে এই ঘটনায় যুক্ত? ইনভেস্টিগেশন চলছে, আমি বল দেব পরে। কিন্তু যে যাই করে থাকুক না কেন, পুলিশ ভেরিফিকেশন হয়তো পাসপোর্ট হাতে পাওয়ার আগে, তাহলে কি ভেরিফিকেশনের দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যেই গলদ আছে, শস্যের মধ্যেই ভূত? অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, 5 থানার, কলকাতার 5 থানার ভেরিফিকেশন অফিসারের দিকে নজর রয়েছে তদন্তকারীদের। অর্থাৎ তারা মনে করছেন এই ভেরিফিকেশন অফিসার যারা রয়েছেন, যাদের কাজ ভেরিফাই করা নথি, তারাই কোথাও গন্ডগোল করেছেন বা তাদেরকে হাতিয়ে নিয়েই এই নেটওয়ার্ক কাজ করত। এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ ইতিমধ্যেই আব্দুল, যাকে গ্রেপ্তার করা হয়েছে, উনি প্রাক্তন সাব ইন্সপেক্টর, তার মাধ্যমেও যেমন 52টি পাসপোর্ট ইস্যু হয়, ভুয়ো নথিতে তিনি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। সেক্ষেত্রে এবার উত্তর শহরতলি বা উত্তর কলকাতার 5টি থানা এই মুহূর্তে এবার কলকাতা পুলিশের যে স্পেশাল টিম যারা তদন্ত করছে পাসপোর্ট জালিয়াতির, সেই সমস্ত থানার পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে যারা ছিলেন পুলিশ কর্মী, তারা কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে ইতিমধ্যেই বিভিন্ন ভেরিফিকেশন পুলিশ কর্মী যারা ভেরিফিকেশন করেছেন সে সমস্ত পুলিশ কর্মীদের লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদের পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এমনটা লালবাজার সূত্রে খবর। কারণ এই যে ভেরিফিকেশন পর্ব, অর্থাৎ একদিকে পাসপোর্ট সেবা কেন্দ্রে ভেরিফিকেশন হয়েছে বা রিজিওনাল পাসপোর্ট অফিসে আরেক দফায় ভেরিফিকেশন হয়েছে এবং অন্যদিকে পুলিশ ভেরিফিকেশন হয়েছে। এই যে ভেরিফিকেশনের পর্বগুলো রয়েছে, একদিকে পাসপোর্ট সেবা কেন্দ্র, অন্যদিকে পুলিশ ভেরিফিকেশন, এইখানেই কোথাও গিয়ে
কারচুপি হয়েছে, কারসাজি হয়েছে, এমনটা কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ ভুয়ো নথি দিয়ে যে সমস্ত পাসপোর্ট ইস্যু হয়েছে সেক্ষেত্রে যে পর্বে ভেরিফিকেশন ক্ষেত্রে ল্যাক রয়েছে বা যেখানে টাকার বিনিময়ে ভুয়ো নথি দিয়ে ভেরিফিকেশন না করে ছেড়ে দেওয়া হয়েছে বা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু পুলিশ কিন্তু ধরতে চাইছে কারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সেই জায়গা থেকে কলকাতা পুলিশের 2টো ডিভিশনের 5টি থানা এই মুহূর্তে 5টি থানায় যারা ভেরিফিকেশনের দায়িত্ব ছিল পাসপোর্টের সে সমস্ত পুলিশ কর্মী বা স্ক্যানারের। ধন্যবাদ।